ওকে যাও আমরা ক্লাস শুরু করি। সো দেখতেই পাচ্ছ আমি এখানে দুইটা চিত্র এঁকে রেখেছি এবং দুইটা চিত্রই ঘূর্ণন কোনো কিছুকে বোঝানো হচ্ছে, তাই না? তো এইখানে যদি লক্ষ্য করে দেখো একটা পার্টিকেল বা একটা কণা, সাধারণত আমরা ফিজিক্সে পদার্থ নিয়ে আলোচনা করি, তাই না? পদার্থ নিয়ে আলোচনা করি। এই পদার্থের সবচেয়ে ছোট ছোট অংশগুলিকে যেগুলো বলি আমরা, যে আমরা কি করে এটাকে মানে হচ্ছে পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। তারপর কি পাওয়া যায়? আমরা জানি ইলেকট্রন, প্রোটন, হ্যাঁ, নিউট্রন পাওয়া যায়। এছাড়াও আরো ভাঙা যায়, আরো কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, মেসন, তোমরা জানো হয়তোবা যে এইগুলো কিন্তু আমরা পাই। হ্যাঁ, পজিট্রন পাওয়া যায়, ফার্মিয়ন পাওয়া যায়, এগুলো পদার্থেরই অংশ। তো এত বিশ্লেষণ আমরা করবো না, এই যে পদার্থের যে ফার্মিয়ন, কোয়ার্ক, এগুলো আমরা সেকেন্ড পেপারে পাবো, সেকেন্ড পেপারে আমরা আলোচনা করতে পারবো। তো আজকে আমরা শুধুমাত্র প্রথম পত্র আলোচনা করছি। এই প্রথম পত্রের মধ্যে প্রথমে আছে ঘূর্ণন গতি। তাহলে আমরা যদি বলি ঘূর্ণন গতিটা কি, আসলে ঘূর্ণন গতিটা কি, ঘূর্ণনটা কি আসলে সেটা কি? ঘূর্ণনটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কোনো একটা বস্তুর গতিশীল অবস্থাকে বোঝায়। ঘূর্ণন বলতে বোঝাচ্ছে যে বৃত্তাকার পথে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, কোনো একটা অক্ষ, কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তুকণা বা বস্তু, যদি কোনো বস্তুকণা বা বস্তু বৃত্তাকার পথে চলমান থাকে, সেটাকে বলি আমরা ঘূর্ণন। তো ঘূর্ণন গতিটা কি বলি? তাহলে এটা ঘূর্ণন গতি একইভাবে যে কোনো নির্দিষ্ট আচ্ছা দেখো, কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুকণার গতিকে ঘূর্ণন গতি বলে। গতিকে ঘূর্ণন গতি বলে। আচ্ছা, তো এই যে আমরা এখানে বলছি যে এখানে আমি কিন্তু একটা কথা বলেছি যে কি বলছি, কোনো নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু, যেমন আমি যদি এটাকে বলি, এখানে দেখো ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এইখানে ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, বাট আমি যদি এটাকে বলি তাহলে এইটা কিন্তু একটা নির্দিষ্ট অক্ষ, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষ। আচ্ছা, তুমি হয়তো তোমার হাতের মধ্যে একটা ছুরি নাও, যারা মেয়েরা আছো তোমার আশেপাশে যদি ছুরি থাকে তুমি সেটা করতে পারো। তোমার হাতের মধ্যে একটা ছুরি, এই আঙুলে রেখে একটা ছুরি যদি তুমি এরকম ভাবে ঘোরাতে থাকো, তার মানে কি, তোমার আঙুলটা হবে একটা অক্ষ নির্দেশ করবে, বুঝতে পারছো? যে ঠিক আমি যদি এইভাবেই ধরি যে আমি একটা বা তুমি যদি বৃত্তাকার পথের কথা চিন্তা করো, তাহলে ঠিক কিন্তু একই ঘটনা ঘটবে। যে ধরো যে আমি এখানে একটা ঘড়ি নিয়েছি, আপাতত ঘড়ি একটা আছে সেই জন্য ঘড়ি নিয়েছি। সো এইটাকে ধরো, এই যে এমআরটা, তো আমি যে এটা ঘোরাচ্ছি, দেখো আমার ঘড়িটা কিন্তু ঘুরছে। এই যে ঘড়িটা ঘুরছে, এই ঘূর্ণনটা কার সাপেক্ষে হচ্ছে? আমার আঙুলটার সাপেক্ষে, তাই না? এইটাকে কেন্দ্র করে ঘুরছে, এইটার চারপাশে এটা ঘুরছে। এখন যদি এই আঙুলটাকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকে, কে ঘুরছে? বস্তুটা। এখন আমি এই বস্তুটাকে অসংখ্য বস্তুর কণা হিসেবে বিবেচনা করতে পারি, মানে একটা বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, আমি সেটা বিবেচনা করতে পারি। প্রত্যেকটা কণা এই অক্ষকে কেন্দ্র করেই ঘুরতে থাকবে। সো এই ঘড়িটার একটা অতিমাত্রায় ছোট একটা কণাকে নিয়ে আমরা আলোচনা করছি। এই অতিমাত্রায় কণা হচ্ছে এটা, এই একটা কণা। এই কণাটা কি করছে? বৃত্তাকার পথে ঘুরছে। কাকে কেন্দ্র করে ঘুরছে? এই বিন্দুটাকে, অথবা তুমি ধরতে পারো এইটাকে। এইটা হচ্ছে সেইটা যে তুমি যদি হাতের মধ্যে একটা সুতা নিয়ে সুতায় পাথর বেঁধে এরকম ভাবে ঘুরাতে থাকো, তাহলে সেই বিন্দুটা হচ্ছে কি? এটা। আর এইটা হচ্ছে কি, যে তুমি যদি তোমার আঙুলের মাঝখানে একটা ছুরি রাখো অথবা একটা রিং রেখে তুমি যদি এরকম ঘোরাতে থাকো, তাহলে এটা হবে কি? এটা হবে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে অক্ষের সাপেক্ষে, আর এটা হচ্ছে কি? একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। হোক বিন্দু অথবা হোক অক্ষ অথবা বিন্দু, উভয়ের সাপেক্ষে বা যে কোনো একটির সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার যে গতি, এটাকে বলি আমরা ঘূর্ণন গতি। আচ্ছা, তো আমি ঘূর্ণন গতিটা লিখলাম। যে ঘূর্ণন গতির তুমি এখানে কি বলতে পারো? যেমন ধরো আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা, এটা বলা যায় ঘড়ির কাঁটার গতি, এটা ঘূর্ণন গতি হতে পারে। আচ্ছা, তারপর তুমি যদি বলো যে সুতায়, আমরা যদি সুতার মাঝে তুমি যদি কি রাখতে পারো, দেখো সুতায় ঝুলন্ত বস্তু
সুতা ঝুলন্ত বস্তু আঙুলের সাপেক্ষে, দেখো আঙুলের সাহায্যে ঘোরালে, আঙুলের সাহায্যে ঘোরালে, আচ্ছা এটাও তোমার সেম তৈরি হবে। তারপর তুমি যদি বলো যে আরো কি কি আছে, দেখো যে তোমার ফ্যানের গতি, ফ্যানের পাখার গতি, এগুলোকে বলি কি আমরা, যেমন ফ্যানের পাখার গতি, ফ্যানের পাখার গতি, আর তো অসংখ্য উদাহরণ আছে তাই না, তোমার আশেপাশে অনেক উদাহরণ আছে। তো এই সবগুলোকে বলি আমরা কি, ঘূর্ণন গতি। লাঠিম ঘুরে, লাঠিমের ঘূর্ণন, তুমি যদি এটা বলো যে লাঠিমের ঘূর্ণনটা, লাঠিম ঘুরে তাই না, এই যে লাঠিম ঘুরে, লাঠিমের ঘূর্ণন, লাঠিমের ঘূর্ণনটা হচ্ছে বা লাঠিমের গতি, এটা বলতে পারি যে লাঠিমের গতি। তো দেখো আমি কয়টা এক্সাম্পল দিয়েছি এখানে, যে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা একটা বৃত্তাকার পথে ঘোরে, তারপর হচ্ছে সুতার মাঝে ঝুলন্ত বস্তু আঙুলের সাহায্যে ঘোরালে, তারপর হচ্ছে ফ্যানের পাখার গতি, আর হচ্ছে লাঠিমের গতি। প্রত্যেকটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু অথবা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকবে। যখন একটা নির্দিষ্ট বিন্দু অথবা একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে তখন আমি ওই গতিটাকে বলতে পারবো ঘূর্ণন গতি। আচ্ছা, সো যদি তুমি আরো ভালো করে বুঝতে পারবে, সবসময় ফিজিক্স জিনিসটা হচ্ছে তোমার বাস্তব জীবনের সাথে একটু সম্পৃক্ত করার চেষ্টা করবা, যে তোমার লাইফে তোমার আশেপাশে তোমার চারপাশে কি ঘটছে, ওই সকল বস্তু। ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাই না সমুদ্রের মধ্যে, যখন সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন কিন্তু পানির একটা পাক খায় তাই না, পানিটাও কিন্তু ঘুরে। যে তুমি দেখছো যে একটা জায়গার মধ্যে এরকম ভাবে কিন্তু ঘূর্ণন তৈরি হয়। একটা জায়গার মধ্যে ধরো যে তুমি যদি একটা পাত্রের মধ্যে পানি রেখে, ধরো যে আমি তোমাদেরকে যে তোমাদের তো গামলা থিওরি দেখাই তাই না, এই যে এটা আছে, এখন এটা পানি পূর্ণ করে তুমি যদি হঠাৎ করে ছিদ্র করে দাও, হঠাৎ করে যদি এটা ছিদ্র করে দাও, দেখবা যে এখানে একটা পাক খাবে, পানিটা বের হয়ে গেলে কি এরকম ভাবে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। তাহলে এই পানির মধ্যেও কিন্তু এই ঘূর্ণনটা তৈরি হতে পারে। আচ্ছা, সো তারপর দেখো ঘূর্ণন অক্ষটা কি, এবার আমরা দেখি এবার ঘূর্ণন অক্ষটা। সো ঘূর্ণন অক্ষটা যদি আমরা ধরি, যে ঘূর্ণন অক্ষটা কি, দেখো ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ কি, তো ঘূর্ণন অক্ষ হচ্ছে কোন একটা বস্তুকণা, কোন বস্তুকণা যখন যখন একটি দেখো কোন বস্তুকণা যখন একটি নির্দিষ্ট, দেখো এইখানে আমি দুইভাবে সংখ্যাটা দিতে পারি, যে কোনো একটা বস্তুকণা যখন একটি, আমি এটা না বলে আমি এটা বলতে পারি একটি বস্তুর প্রত্যেকটি কণা, একটি বস্তুর প্রত্যেকটি কণা, এটা বলা যায় যে এখানে একটি বস্তুর, দেখো এরকম ভাবে বলা যায় যে একটি বস্তুর প্রত্যেকটি কণা, প্রত্যেকটি কণার, আচ্ছা প্রত্যেকটা কণার ঘূর্ণন কেন্দ্র, প্রত্যেকটা কণার ঘূর্ণন কেন্দ্র যে, দেখো ঘূর্ণন কেন্দ্র যে সরলরেখা তৈরি করে, ঘূর্ণন কেন্দ্র যে সরলরেখা তৈরি করে বা উৎপন্ন করে, এটাও বলতে পারি যে সরলরেখা উৎপন্ন করে তাকে ঘূর্ণন অক্ষ বলে, তাকে ঘূর্ণন অক্ষ বলে। যেমন ধরো একটা বস্তু থাকবে, কিন্তু এই বস্তু কণাটার কিন্তু অনেকগুলো কণা থাকবে, প্রত্যেকটা কণায় দেখা যাবে কি একটা, যেমন ধরো এইখানে একটা কণা ছিল, এইখানে একটা কণা, এইখানে একটা কণা, এইখানে একটা কণা, তখন এটা যখন ঘুরছে, ধরো এটা ঘুরছে এরকম ভাবে, এটা ঘুরছে প্রত্যেকটা কণায়, এটা যখন ঘুরে কি এটার একটা কেন্দ্র থাকবে, এটা যখন ঘুরে ধরো এখানে কেন্দ্র, এটা ঘুরলে এখানে কেন্দ্র, তখন এইগুলো কি প্রত্যেকটা কেন্দ্র এক একটা কি করতেছে, একটা সরলরেখা তৈরি করছে। প্রত্যেকটা কণা কি করবে, যখন ধরো এরকম ভাবে ঘুরতে থাকবে, এরকম ভাবে ঘুরবে, তখন প্রত্যেকটা কণা একটা কেন্দ্র তৈরি করবে। এই কেন্দ্রটা দিয়ে যে সরলরেখা, এই কেন্দ্র দিয়ে অঙ্কিত সরলরেখাটা, প্রত্যেকটা কণার এই কেন্দ্র দিয়ে অঙ্কিত যে সরলরেখাটা পাওয়া যাবে, এই সরলরেখাটাই বলি আমরা ঘূর্ণন অক্ষ। আশা করি তোমরা এটা বুঝছো ঘূর্ণন অক্ষটা কি। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, তুমি যখন আঙুলের মাঝখানে একটা বস্তু রেখে ঘোরাতে থাকবা, তখন তোমার এই আঙুলটা হবে ঘূর্ণন অক্ষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের আছে হচ্ছে কৌণিক সরণটা কি। এবার আসছি আমরা কৌণিক সরণ। তো আমাদের ঘূর্ণন অক্ষ গেল, কৌণিক সরণ। কৌণিক সরণটা কি দেখো, তো কৌণিক সরণটা যদি বলি আমরা, তো আমরা রৈখিক সরণ পড়ে আসছি এসএসসি লেভেলে, আমরা সবাই এসএসসি লেভেলে রৈখিক সরণটা পেয়ে আসছি। আমরা রৈখিক সরণ বলতাম না, আমরা বলতাম হচ্ছে শুধুমাত্র সরণ বলেছি। তো যদি মাত্র আমরা শুধুমাত্র সরণ বলি, তাহলে এখন বলছি কি রৈখিক সরণ, সরি কৌণিক সরণ বলছি। তো কৌণিক সরণটা কি দেখো,
কোন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, বৃত্তাকার পথে, আচ্ছা আমরা এটা বলতে পারি যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু তার কেন্দ্রে, দেখো বস্তু তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে, তাকে আমরা বলি কৌণিক সরণ। অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, আমরা এইভাবে সংজ্ঞাটা করলাম যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ঘূর্ণনের জন্য এখানে একটা অ্যাড করা যায় একটা শব্দ, তার ঘূর্ণনের জন্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকে বলে কৌণিক সরণ। একে আমরা একে কি দিয়ে প্রকাশ করি? একে থিটা দ্বারা প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা ধরো এটা থিটা দিয়ে প্রকাশ করলাম, থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এবার তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে বৃত্তের চাপ, এখানে লক্ষ্য করে দেখো যে এইটা হচ্ছে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে ধরা যায়, হয় ব্যাসার্ধ ভেক্টর অথবা অবস্থান ভেক্টর হিসেবে এটাকে বিবেচনা করা যায়। তুমি যদি এটাকে অবস্থান ভেক্টর হিসেবে বিবেচনা করো তাহলে করতে পারো, তাহলে এইখান থেকে একটা কণা যদি এইখান থেকে এইখানে চলে যায়, দেখো কণাটা যদি এইখান থেকে ঠিক এইখানে চলে যায় তখন কি একটা বৃত্তচাপ উৎপন্ন করবে, তাই না? একটা বৃত্তচাপ উৎপন্ন করবে। এই বৃত্তচাপের জন্য তার কেন্দ্রে কি হচ্ছে? একটা কোণ উৎপন্ন হচ্ছে। যখন কণাটা ধরো যে এই যে বস্তু কণাটা ছিল, এই বস্তু কণায় এ বিন্দু থেকে চলে গেল বি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সে কি করলো? একটা তার পরিধির উপর একটা চাপ উৎপন্ন করলো, পরিধির উপর একটা চাপ তৈরি হলো। এই পরিধির উপর চাপের জন্য তার কেন্দ্রে কি হলো? একটা কোণ উৎপন্ন হলো। এই যে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণটাকেই বলছি আমরা কৌণিক সরণ। এইটাকে বলছি আমরা কৌণিক সরণ। তো তোমরা যেহেতু জানো বৃত্তের চাপ, আমরা জানি কি বৃত্তের চাপের সূত্র কি জানি? তো বৃত্তের চাপের যে সূত্রটা তোমরা জানো সেটা হচ্ছে বৃত্তের চাপ S হচ্ছে r থিটা, S r থিটা। বৃত্তের চাপ কি জানি আমরা? এটা জানি, তাই না? সুতরাং বৃত্তের চাপ এটা জানলে থিটা সমান কি দাঁড়াচ্ছে? থিটা সমান দাঁড়াচ্ছে S/r। তাহলে এই হচ্ছে সরণ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে কৌণিক সরণ আর এটা হচ্ছে কি? রৈখিক সরণ। তার মানে আমি কিন্তু এখানে পেয়ে গেছি, দেখো তাহলে এখানে মনে রাখবা এই যে থিটাটা, এই থিটা মানে হচ্ছে মনে রাখবা এটা হচ্ছে কি? বৃত্তের, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব, পরিধির উপর অতিক্রান্ত, এটা আমি মুছে দিচ্ছি এই অংশটা, পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব, সরণ বা দূরত্ব। আর নিচে যেটা দেখতে পাচ্ছ এই যে নিচে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তো এটা দিয়ে পেয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব এবং বৃত্তের ব্যাসার্ধের যে অনুপাতটা সেটা এখানে পাচ্ছি আমি কৌণিক সরণ হিসেবে। তাহলে কৌণিক সরণ কি পাচ্ছি আমি? থিটা হচ্ছে S/r, থিটা S/r। অবশ্যই এটা একটি ভেক্টর রাশি, তাহলে এটা মাথায় রাখবো। এটা হচ্ছে তার মানে এক, এটা কি? এটা হচ্ছে একটি ভেক্টর রাশি। এটি একটি, কারণ হচ্ছে বলে দেই, এই যে ব্যাসার্ধ ভেক্টর এখানে লিখেছি আমি, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে একটা ভেক্টর রাশি। এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের একটা দিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধের একটা দিক আছে, সেটা আমি গতিবিদ্যায় পড়িয়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর দিকটা হচ্ছে কেন্দ্র থেকে বহির্মুখী, কেন্দ্র থেকে কি হয়? বহির্মুখী হয়ে থাকে। তো কেন্দ্র থেকে যদি এটি একটি কি? ভেক্টর রাশি। এটি কি হবে? এটা ভেক্টর রাশি। এই বৈশিষ্ট্য যদি লিখতে চাও, এটি একটি ভেক্টর রাশি, এটি ভেক্টর রাশি। আচ্ছা দ্বিতীয়ত এটা লিখতে পারি এর সমীকরণটা কি পাচ্ছি? এর সমীকরণ থিটা পাচ্ছি আমরা S/r। এই S/r, এখানে rটা হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে ধরা যায়। আচ্ছা তারপর তুমি যেটা ধরতে পারো এর এককটা দেখো, যেহেতু এটা এর একক হচ্ছে তোমার রেডিয়ান, এককটা হচ্ছে কি? রেডিয়ান, মনে রাখবে এর একক হচ্ছে রেডিয়ান, এটাকে আমরা রেডিয়ান লিখি, এটা হচ্ছে রেডিয়ান। আচ্ছা তো একক পেয়েছে রেডিয়ান। তারপর তুমি দেখো এটার আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এর মাত্রাটা কি আসছে? তাহলে এর মাত্রাটা আসবে কোথা থেকে? আসবে দেখো, মূলত এর কিন্তু একক নেই, হিসাব করতে গেলে এর কোনো একক পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এটা হচ্ছে দূরত্ব, তো দূরত্বের একক মিটার। আবার এই অবস্থান ভেক্টর, এটাও অবস্থান বা দূরত্ব নির্দেশ করছে, ওয়ান কাইন্ড অফ ডিসটেন্স। তো এইটাও কিন্তু তোমার দূরত্ব, দূরত্ব বাই দূরত্ব অর্থাৎ মিটার বাই মিটার। সো মিটার বাই মিটার কিন্তু কাটা যাচ্ছে। তো এইখানে এটা ইউনিটলেস হয়ে যায়, কি হয়ে যায়?
এটা হচ্ছে তোমার ইউনিটলেস হয়ে যাচ্ছে। তো যদি এটি ইউনিটলেস হয়ে যায় তার মানে কি এর তো কোনো একক থাকছে না। কিন্তু আমরা জানি কেন্দ্রিক উৎপন্ন কোণগুলি যে কোনো অ্যাঙ্গেলকে আমরা ডিফাইন করি কি দিয়ে বা ডিনোট করি কি দিয়ে, একটা ইউনিট থাকে, প্রত্যেকটা কোণের জন্য একটা ইউনিট ইউজ করি আমরা। সেটা হতে পারে ডিগ্রি, সেটা হতে পারে রেডিয়ান। আমরা সাধারণত ষাটমূলক, বৃত্তীয় এগুলো ব্যবহার করে থাকি, তাই না? তো ষাটমূলক বা বৃত্তীয় পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে এই তো লিখতে পারি এখানে তার এর মাত্রাটা কি, এর মাত্রাটা মনে রাখবা, এর মাত্রা, এটা মাত্রা ধরা যায় না, মাত্রাহীন ধরতে পারো। এটা হচ্ছে কি মাত্রাহীন ধরা যায়, কারণ এটাকে আমরা মাত্রা হিসেবে ধরে নিই, যে ডিগ্রিটা এটাকে মাত্রা হিসেবে আমরা নিচ্ছি না। যদি নিতে তাহলে কিন্তু এটা বলতাম পার এ রেডিয়ান বলতে পারতাম এখানে আমরা, বুঝতে পেরেছো? সো আমি আবার বলছি যে এখানে কৌণিক সরণটা কি, একটা বস্তুকণা যখন তার পরিধির উপর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, যখনই সে একটা দূরত্ব অতিক্রম করবে তখন তার কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে, ওই কেন্দ্রে উৎপন্ন কোণকেই বলছি আমরা কৌণিক সরণ। আর এটাকে ডিনোট করি আমরা থিটা দিয়ে। সো থিটা দ্বারা প্রকাশ করি। আর আমরা নবম দশম শ্রেণীতে যখন পড়েছিলাম তখন বৃত্তচাপের একটা সমীকরণ ছিল, আর বৃত্তচাপ সমান আমরা জানতাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের ব্যাসার্ধ ইন্টু হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। সো আমি সেই সূত্র লিখছি s = r থিটা। সো আমি যদি r থিটা লিখি, এবার থিটা সমান কি লিখতে পারি s/r, যেখানে s হচ্ছে বৃত্তের পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ a থেকে b এর অবস্থা, a থেকে b এর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করছে। আর এই যে o থেকে a, এই যে দূরত্বটা, এটা কি বৃত্তের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আমার, দেন আমি এখানে লিখলাম যে এটা ভেক্টর রাশি, এর সমীকরণ এটা, এর একক হচ্ছে রেডিয়ান এবং এটা হচ্ছে মাত্রাহীন, এটা মাত্রা ধরা যায় না। আচ্ছা, ওকে ফাইন, ধন্যবাদ। দেখো, সো পরে আমরা যাচ্ছি হচ্ছে, এবার যাচ্ছি আমরা দেখো কৌণিক বেগে। এবার যাবো আমরা কৌণিক বেগে। এগুলো তো আমরা আরো বিষয় জানবো, যে কৌণিক সরণ যেহেতু ভেক্টর রাশির একটা দিক থাকবে, তাই না? আচ্ছা, এবার দেখো কৌণিক বেগ। কৌণিক বেগটা কি? তো কৌণিক বেগটা কি আসলে? তো কৌণিক বেগ বলতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, এটা বলতে পারি বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকণা একক সময়ে বস্তুকণা, দেখো এখানে কি লিখছে, বলছে কি এখানে বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকণার একক সময়ে অতিক্রান্ত কৌণিক সরণকে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। এই, আর এটাকে আমরা সাধারণত প্রকাশ করি একে ওমেগা দ্বারা। এটা কি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে যে এটা লিখলাম এটা হচ্ছে তোমার ওমেগা, এটা হচ্ছে কি ওমেগা। আমার উচ্চারণ হয়তো একটু কেমন হতে পারে, আমি লিখে দিয়েছি এই জন্য। এটা হচ্ছে কি ওমেগা। সো এই যে ওমেগাটা পেয়েছি আমরা, এটাকে আমরা এটাও কিন্তু একটা ভেক্টর রাশি এইটা। তাহলে এইটার যদি বৈশিষ্ট্যগুলি লিখতে চাই তাহলে দেখো এর বৈশিষ্ট্য কি, তাহলে আগে এসে এর সমীকরণটা কি, যেহেতু এখানে বলে দেওয়া আছে, তুমি কিন্তু জাস্ট এইখান থেকে এটার সংজ্ঞাটা, এইটুকু থেকে সমীকরণটা বের করে ফেলতে পারো। কিভাবে? এই যে বলে দেওয়া আছে একক সময়ে। আমি কিন্তু সর্বদাই বলি একক সময়ে বলতে সবসময় হরের একটা মানকে বোঝাচ্ছে, এটা হরে থাকবে, এই রাশিটার অবস্থান হবে সর্বদাই হরের মধ্যে। আর যার সাথে প্রযুক্ত পরিমাণ প্রয়োজন এই সকল শব্দ যুক্ত থাকবে, অতিক্রান্ত এইগুলো যুক্ত থাকবে। এই সবগুলো রাশি সবসময় একটা ভগ্নাংশের লবের মধ্যে বসে। প্রত্যেকটা রাশি বসে কোথায়? প্রত্যেকটা রাশি বসে একটি ভগ্নাংশের লবের মধ্যে। আচ্ছা, সো এটাকে তুমি সমীকরণ আকারে যদি লিখতে চাও তাহলে সুতরাং এখানে দেখো ওমেগা সমান লিখতে পারো কি এখানে, তবে এটাকে তো ডিফারেনশিয়াল ফরম্যাটে লিখি। তাহলে দেখো এখানে, সো ডিফারেনশিয়াল ফরম্যাট একটু ডিফারেন্ট হবে। তাহলে এটা লিখতে পারো তুমি এখানে থিটা বাই টি, এটা হচ্ছে তোমার থিটা বাই টি। দেখো যে এই থিটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এই তাহলে ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি পাচ্ছ। তো ওমেগা সমান থিটা বাই টি, এটা হচ্ছে আমাদের সমীকরণটা। কিন্তু ক্যালকুলাস ফরম্যাটে তুমি যদি লিখতে চাও, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, এটা হচ্ছে তোমার সাধারণ ফরম্যাটে
এটা হচ্ছে সাধারণ ফরম্যাটে, বুঝতে পেরেছো? এই সাধারণ ফরম্যাটে। বাট ক্যালকুলাস ফরম্যাটে যদি লিখতে চাই, ক্যালকুলাস ফরম্যাট দেখো, ক্যালকুলাসে যদি লিখতে চাও, ক্যালকুলাস ফরম্যাটে দেখো, ক্যালকুলাস, আচ্ছা ক্যালকুলাস অনুযায়ী লিখতে চাইলে, ক্যালকুলাস অনুযায়ী তুমি যদি লিখতে চাও তাহলে এখানে একটু একটু কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে ধরো যে এইখান থেকে আরেকটু সরণ ঘটালাম, তাহলে আমি যদি এইখানে যদি হয়, দেখো এইখান থেকে এইখানে যদি হয় এটা তোমার, এইখান থেকে এটা যদি হয় তোমার ডেল থিটা, এখান থেকে সরণ কত আছে ডেল থিটা। সাপোজ ধরো এইটুকু সমান কত, এইটুকু আছে তোমার থিটা, এইটুকু তোমার থিটা হলে বা এইটুকু তোমার যদি ওমেগা হয়, এটুকু তোমার যদি ওমেগা হয়, তার মানে এই যে এইখান থেকে ধরো এইখানে গেল, এইখান থেকে এইখানে গেল সময় কত, ধরো এইখান থেকে সময় লাগছে তোমার ডেল টি, এইখান থেকে যখন এইখানে গেল সময় লাগছে কত টি। আমি আবারও বলছি, যখন এইখান থেকে এইখানে গেল সময় লাগছে কত টি, যখন এটা এইখানে চলে গেল, এইখান থেকে এইখানে গেল, তখন আরো সময় লাগবে কত ডেল টি। তাহলে এইটুকুর জন্য কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে ডেল থিটা। বুঝতে পেরেছো? যে তোমার যদি এ থেকে বি তে যাইতে লাগে কত থিটা কোণ উৎপন্ন করে, এবং সময় লাগে হচ্ছে টি, টি সেকেন্ডে যদি এ থেকে বি তে যায়, তাহলে বি থেকে সি তে যাইতে লাগবে হচ্ছে ডেল টি, মানে খুবই ক্ষুদ্র একটা, মানে হচ্ছে এই যে টিটা ডেল টি স্ট্যান্ডস টু জিরো, মানে এমন একটা সরণ যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি রেখে, সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি একদম প্রায় জিরো। অর্থাৎ এটাকে তুমি এরকম ধরতে পারো, সংখ্যা রেখায় যদি জিরো দেখো, এই যে সংখ্যা রেখাটা, ঠিক আছে, এরকম যদি হয়, এটা যদি শূন্য 1 2 3 এরকম তুমি যদি ধরো, ঠিক আছে, তাহলে এই যে ডেল টি এর মানটা এটা এই দিকে আসবে, টেন্স টু জিরো। এটা হচ্ছে এই টিটা এই টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে হচ্ছে প্রায় শূন্য, এটা মানে হচ্ছে প্রায় শূন্য। এটাকে ধরা যায় কি, এই যে ডেল টি টেন্স টু জিরো, এটাকে প্রায় শূন্য বা শূন্যের খুবই কাছাকাছি, প্রায় শূন্য বা শূন্যের খুবই কাছাকাছি ধরা যায়। আচ্ছা বুঝো, এবার আমি একটু ক্যালকুলাস অনুযায়ী কি বলতে পারি। তাহলে আমি বলছিলাম এই ডেল সি যদি সময়টা ব্যবধান শূন্য হয়ে যায়, তখন তুমি লিমিট দিয়ে লিখতে পারো, তখন লিমিট ডেল টি টেন্স টু জিরো, এটার সময় লিখতে পারবা যে ডেল থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। দেখো ওমেগা সমান, এখানে ওমেগা সমান কি পাচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে ডি থিটা ডিভাইডেড হচ্ছে ডিটি। তাহলে ক্যালকুলাস ফরম্যাটে হচ্ছে এটা, আর সাধারণ ফরম্যাটে হচ্ছে এটা। এখন বলছি, তোমাকে যদি সাধারণ ফরম্যাট হিসেবে ধরা হয়, আমি যদি এই সমীকরণটাকে জেনারেল ফরম্যাটে ইউজ করি, সেটা হচ্ছে ওমেগা সমান থিটা বাই টি। বাট খুবই ক্ষুদ্রাতি করে এটা কিন্তু বিশাল মান বোঝাচ্ছে, এটা কিন্তু বড় একটা মান বোঝাচ্ছে। যেমন আমি এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে টাইমটা হচ্ছে আননোন, যে কোনো একটা সময় হতে পারে 5 সেকেন্ড 10 সেকেন্ড 10 মিনিট 20 মিনিট 30 মিনিট, তার চেয়ে অধিক কোনো একটা সময়, তো বড় করে আমি লিখতে পারি এখানে। বাট যখন সময়টা খুবই ক্ষুদ্র, একদম তাৎক্ষণিক বেগ বের করছো তুমি, তাৎক্ষণিক মুহূর্তে ইনস্ট্যান্ট একটা তুমি ভেলোসিটি বের করছো, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই মুহূর্তে বেগ যদি তুমি বের করতে যাও, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি, তোমাকে টাইমটা প্রায় শূন্যের কাছাকাছি ধরে নিতে হবে, যে টাইমটা হচ্ছে অল বাট জিরো, জিরো ধরতে পারো, তখন লিমিট টেন্স টু জিরো, লিমিট টাইম টেন্স টু জিরো, এর অর্থ হচ্ছে সময়টা প্রায় শূন্য ছিল, ঠিক সেই সময়ে তার বেগ কত ছিল, সেই সময় কৌণিক বেগ ছিল ডেল্টা থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি ইকুয়াল হচ্ছে ডি থিটা ডিভাইডেড। যে ফরম্যাটটা পেয়েছো এটা হচ্ছে তোমার ক্যালকুলাস ফরম্যাট। এই ফরম্যাটে কি কি বলি আমরা। আচ্ছা, সো এবার যদি এটা বুঝে থাকো, এবার দেখো আমরা তাড়াতাড়ি লিখে ফেলো, আমি মুছে দিচ্ছি। এন্ড এইখানে কিছু বৈশিষ্ট্য আছে, এইটার কিছু বৈশিষ্ট্য আছে, তো এইটার বৈশিষ্ট্য যদি লিখতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো কি এটি একটি কি ভেক্টর রাশি, এটাও কি একটা ভেক্টর রাশি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সেকেন্ড, এর এর কি, এর মান ও দিক আছে, এর মান ও দিক আছে, এর মান কি, যেহেতু ভেক্টর রাশি তার মানে এর মান ও দিক আছে। আসলে সবগুলো একইভাবে ডিফাইন করা যায়। আচ্ছা, এর একক, এর একক কি দেখো, এর এককটা হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড, মনে রাখবা এর এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এককটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। অথবা তোমার এটা মনে রাখতে পারো আরপিএম, এই যে এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর ব্যবহার করা হয়, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ব্যবহার করা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এটা ইউজ করে, যে আরপিএম মানে প্রকৌশল বিদ্যায়, ঠিক আছে, ব্যবহার করা হয় কোথায় এটা দেখো রেড পার সেকেন্ড মানে রেডিয়ান পার সেকেন্ড, অথবা রেডিয়ান পার সেকেন্ড, অথবা তুমি ব্যবহার করতে পারো আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড পার মিনিট, এটা হচ্ছে তোমার রেভলিউশন পার মিনিট। এইটা কিভাবে হয় দেখো তো, এইটা কিভাবে আসে আসলে, রেভলিউশন পার মিনিট এই যে শব্দটা আসে তোমার, এটা হচ্ছে বোঝাচ্ছে
যে পার মিনিট মানে প্রতি মিনিটে একটা ঘূর্ণন যদি দেয় সেই ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা মনে রাখবা যে রেভলিউশন পার মিনিট এটা একটা সরণ এখানে দেখাচ্ছে, আর এটা যেটা মানে এটাও কৌণিক বেগ, এই ক্ষেত্রে কৌণিক বেগটা হবে তোমার 2π/60 ডিগ্রি। বুঝছো? 1 মিনিট মানে কি, 1 মিনিট মানে তো বুঝছো যে 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। তখন এই যে একটা ঘূর্ণন দিতে রেভলিউশন পার মিনিট মানে এখানে বলছে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, তো একটা ঘূর্ণন দিলে তার কেন্দ্র উৎপন্ন কোণ কি 360 ডিগ্রি উৎপন্ন হবে, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি উৎপন্ন হতে কত মিনিট সময় লাগছে? 1 মিনিট। 1 মিনিট মানে কি 2π/60 সেকেন্ড লিখতে পারি, 2π/60 সেকেন্ড লিখতে পারি। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার কৌণিক বেগের আরেকটা সূত্র। তখন আমরা এটাকে কিন্তু এই যে রেভলিউশন পার মিনিটটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি একের অধিক ঘূর্ণন হয়ে যায় তখন 2πn/60 লিখতে পারি, 2πn/60 আমি লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো এটা গেল। এর মাত্রাটা কি দেখো, চতুর্থ হচ্ছে এর মাত্রা। এর মাত্রা, তো এর মাত্রাটা হবে তোমার, মনে রাখবা এটার মাত্রা হবে তোমার T−2, মাত্রা হচ্ছে T−2। সো আমরা এইগুলো পেয়ে গেলাম। একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড অথবা আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, আর এই ক্ষেত্রে ওমেগা সমান হচ্ছে 2π/60, 2π/60 হয়ে যাবে। আচ্ছা, দেন দেখো রেভলিউশন পার মিনিট, হ্যাঁ রেভলিউশন পার মিনিট লিখেছি, ঠিক আছে, এটাই লিখছি আমি। আচ্ছা, তাহলে এইগুলো পেলাম। এর কিন্তু দিক আছে, দিকটা আমি দেখাইনি কারণ দিক দেখো সবগুলো একসাথে, অনেকগুলো আছে সবগুলো দিক একসাথে দেখাই ফেলবো এই জন্য। আচ্ছা, তারপর দেখো এইগুলো যদি বুঝে থাকো, এবার আমরা আসি হচ্ছে তোমার পরবর্তী অংশে। দেখো এবার আছে আমার কৌণিক ত্বরণ। এবার দেখবো হচ্ছে কৌণিক ত্বরণটা। তো দেখো কৌণিক ত্বরণ, তো কৌণিক ত্বরণটা যদি বের করতে চাই, কৌণিক ত্বরণ, তো দেখো কৌণিক ত্বরণটা কি। তো এগেন এটাকে বলতে পারে যে কোনো একটি বস্তুকণা, কোনো একটি বস্তুকণা, আচ্ছা এটাকে অন্যভাবে বলে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, আমি একটু আলাদাভাবে করে দিই যে সময়ের ব্যবধান সহজভাবে লিখে দিই, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে দেখো ওই সময় কৌণিক বেগের, এটাকে বলতে পারি ওই সময়ে কৌণিক বেগের হারকে দেখো হারকে কৌণিক ত্বরণ বলে। তো কৌণিক বেগের হারকে বলছি কি আমরা কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক ত্বরণ বলে। আর কৌণিক ত্বরণকে একে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো একে তুমি সাধারণত আমরা যেটা করি আলফা দিয়ে প্রকাশ করি। এটাকে কি দিয়ে প্রকাশ করি? আলফা। আবার দেখো আলফা আর এই যে এটা সমানুপাতিক আর আলফা কিন্তু এক না, দুটো কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? এটা আলফা দ্বারা, এটার মান কি, এটা মানে হচ্ছে আলফা, তোমরা অনেকেই পারো আমি জানি, আলফা দ্বারা প্রকাশ করা হয়, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন যেহেতু এখানে বলে দেয়া আছে যে ওই সময়ে, আচ্ছা তাহলে এখানে বলতেছে যে এখানে বলছে ওই সময়ে কি বলছে কৌণিক বেগের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক বেগের হারকে বলা যাচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো যে এইখান থেকে কণাটা এইটা দেখো, তাহলে এই যে সময়টা আছে কত ডেলটি, এই সময় ডেলটি সময় এখান থেকে এখানে যাইতে, ডেলটি সময় এখান থেকে এখানে যেতে যে ডেল ওমেগা পরিমাণ, দেখো এইখান থেকে কণাটা যখন এইখানে যাচ্ছে তখন দেখো এইখান থেকে এখানে যেতে ডেলটি সময়ের ব্যবধান যখন দেখো ডেলটি, তখন এইখান থেকে এখানে কৌণিক বেগ সৃষ্টি হয় ডেল্টা ওমেগা। তখন তুমি এটা ক্যালকুলাস ফরম্যাটে লিখতে পারো। দেখো ক্যালকুলাস ফরম্যাটে যেহেতু সময়ের ব্যবধান শূন্য, তো ক্যালকুলাস ফরম্যাট যেটা সেটা হচ্ছে তোমার, দেখো সময়ের ব্যবধান শূন্য তার মানে হচ্ছে লিমিট দিতে হবে, লিমিট t টেন্ডস টু 0, মানে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি। যেহেতু আগে বলে দিয়েছি শূন্যের কাছাকাছি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তার মানে কি লিমিট টেন্ডস টু 0, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তো এটা সময় লিখবো কি ডেল ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে ডেল ওমেগা। এইটাকে আমরা লিখতে পারি এই যে দেখো এটা হচ্ছে আলফা, এই আলফা সমান কি লিখতে পারি, এই আলফা সমান এইটা, আর এইটা সমান লিখতে পারি ডি ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, ডি ওমেগা ডিভাইডেড বাই কি ডিটি। এই যে এইটুকু অংশকে আমরা এইটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে তোমরা জানো, তাই না? আচ্ছা, তো দেখো কি লিখছি লিমিট ডেল টি টেন্ডস টু 0, আর এটা লিখছি কি ডেল
ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি ইকুয়াল হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। তো আমি কিন্তু বলেছিলাম যে এইটা এবং এইটা দুইটা একই জিনিস, ডিফারেন্সটা হচ্ছে এইটাকে আমি লিমিট দিয়ে ব্যবহার করি, যখন লিমিট থাকবে তখন এইটার ক্ষেত্রে আমি ব্যবহার করি এটা উইদাউট লিমিট। বুঝতে পেরেছো? এই একটা ডিফারেন্স। আরেকটা হচ্ছে এটা সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বোঝানোর জন্য, এইটা হচ্ছে একটু বৃহত্তর বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি। সামান্য এটা হচ্ছে একটু ডিফারেন্ট বা একটু বৃহত্তর বোঝাতে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, তার মানে আলফা ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল্টা ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি ইকুয়াল হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। আর সাধারণ ফরম্যাট জেনারেল ফরম্যাটে যেটা লিখতে পারো, জেনারেল ফরম্যাট, দেখো জেনারেল ফরম্যাট এখানে আসবে তোমার এরকম। তো জেনারেল ফরম্যাটে আসবে আলফা ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা বাই টি। এটা হচ্ছে সাধারণ ফরম্যাট, এটা হচ্ছে তোমার সাধারণ ফরম্যাট। এখন যেহেতু হার বলছে কৌণিক পরিবর্তন, এখানে একটা কথা বলা যায় কৌণিক বেগের পরিবর্তনে এখানে একটু অ্যাড করে দিও প্লিজ তোমরা। কৌণিক পরিবর্তনের কি বলছি এখানে? পরিবর্তনের হারকে, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক বেগের পরিবর্তনের হারকে, তো এইটা দ্বারা কি পরিবর্তন বোঝাচ্ছে, এটা দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা আছে তোমার পরিবর্তন বোঝাচ্ছে না, তো এইটা তুমি লিখতে পারবা, এইটাও লিখতে পারবো, তবে এটাকে আরো লেখা যায়। এখানে আমি এটাকে আরো কয়েকভাবে লিখতে পারি, দেখো কতভাবে লেখা যায়। সো আমি এটুকু মুছে দিচ্ছি, দেন দেখো। সো দেখো, ধরো যে এইটার ইনিশিয়াল এইখানে ছিল, যখন এইখানে ছিল পয়েন্টটা, যখন এইখানে ছিল তখন হচ্ছে কি ওমেগা আই মানে দেখো ওমেগা আই ছিল। আমি আবার বলছি এখানে ছিল ওমেগা আই। বুঝতে পেরেছো? যখন কণাটা ঠিক এই পয়েন্টে গেল তখন হয়ে গেল ওমেগা এফ। এইখানে লক্ষ্য করে দেখো যে ওমেগা আই হচ্ছে ওমেগা আই, দুইটা লিখছি ওমেগা আই হচ্ছে আদি কৌণিক বেগ। আচ্ছা, এটা কোথায় আছে দেখো, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে। কিন্তু যখন এইখান থেকে এইখানে আসলো তখন নতুন একটা কৌণিক বেগ লাভ করলো। এটা হচ্ছে তোমার চূড়ান্ত বা শেষ কৌণিক বেগ। সুতরাং কৌণিক বেগের পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তন, এই কৌণিক বেগের পরিবর্তনটা কত হচ্ছে? তাহলে পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে তোমার ডেল ওমেগা। পরিবর্তন হচ্ছে ডেল্টা ওমেগাকে আমরা লিখতে পারি ওমেগা এফ মাইনাস হচ্ছে ওমেগা আই। দেখো কি লিখছে এখানে, কি লিখেছে আমি এটা মুছে দিলাম। দেখো এখানে কি লিখলাম, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লিখছে যে আদি কৌণিক বেগ যদি আমার এটা হয় ওমেগা আই মিন্স ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক বা এটা লিখে নিও প্রারম্ভিক বা প্রথম দিকে বা আদি অংশে। আর এফ মানে হচ্ছে ফাইনাল। এইখানে দ্বারা বোঝাচ্ছে এই এফ মানে হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা বলছে চূড়ান্ত কৌণিক বেগ। আর এটা দ্বারা বোঝাচ্ছে প্রারম্ভিক কৌণিক বেগ, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, তো এটা পাচ্ছি আমরা। এবার এই যে জেনারেল ফরম্যাটটা আমি লিখেছি, তাহলে কৌণিক বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করা। হার মানে হচ্ছে কি? সময় দ্বারা ভাগ করা। তো তুমি যদি সময় দ্বারা ভাগ করো তাহলে দেখো এই হচ্ছে এফ মাইনাস হচ্ছে কি আই ডিভাইড বাই হচ্ছে কি ডেল টি। মূলত হচ্ছে এটাকে আমি লিখছি কিভাবে দেখো তো, এটাকে লিখতে পারি ডেল ওমেগা ডিভাইড বাই হচ্ছে কি ডেল টি। এর মানে কি? এটা হচ্ছে কি তোমার এইটাই হচ্ছে তোমার ওমেগা এফ, এটা হচ্ছে ওমেগা আই ডিভাইড বাই হচ্ছে ডেল টি। বুঝতে পারছো? তো এইটাকে এইভাবে লেখা যায়, তুমি চাইলে এইভাবে লিখতে পারো। আর যদি চাও যে এইটুকুর জন্য সময় লাগছে, এইটুকুর জন্য যে সময় এখন তুমি যদি সময় ধরো টি, সময়ের ব্যবধান যদি টি ধরতে পারো, সময় যদি তুমি টি ধরো, দেন হচ্ছে এইটার পরিবর্তে তুমি এখানে টি লিখতে পারবা, এটার পরিবর্তে এখানে টি লিখতে পারবা, সময়ের ব্যবধানটা অনলি টি। ঠিক আছে, তুমি টি লিখতে পারো। আচ্ছা, তা আমি এটাকে সহজ ভাষায় টি লিখে দিলাম, সহজভাবে এটাকে টি লিখে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক সমীকরণটা। তো আমরা ক্যালকুলাস ফরম্যাট দেখালাম, এই একটা ফরম্যাট। তাহলে এই ফরম্যাটটা কি একটু লক্ষ্য করে দেখো। যদি আদি কৌণিক বেগ ওমেগা আই ইকুয়ালস 0 হয়, দেখো আদি কৌণিক বেগ যদি শূন্য হয়ে যায় তখন কিন্তু এটা চলে আসে। আদি কৌণিক বেগ যখন শূন্য হয়ে যাবে তখন এটা দেখো, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা শূন্য হয়ে থাকলে কি ওমেগা এফ বাই টি। তাহলে এফ দিয়ে আর প্রকাশ করলাম না, শুধুমাত্র ওমেগাতে আমি রেখে দিলাম। তাহলে আমি সমীকরণটাকে কিন্তু অনেকভাবেই প্রকাশ করতে পারছি। ঠিক আছে, পরিবর্তন আমি আবার বলছি, পরিবর্তন মানে কি? এখন যেমন তোমার বয়সের একটা পরিবর্তন আমরা ধরি, তাই না? যে 5 কি একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমার আগে 5 বছর আগের বয়স আর বর্তমানের বয়স,
এটা কি বয়সের একটা পরিবর্তন পাওয়া যাবে না, যে বর্তমান বয়স তোমার 16, আগে ছিল তোমার কত 11, তাহলে বয়সের পরিবর্তন কত, তাহলে বয়সের পরিবর্তন কত পাচ্ছি আমরা এখানে 5 বছর, রাইট। সো এই যে বয়সের যেমন পরিবর্তনটা, এখন যদি কোনো কিছুর পরিবর্তন হার মিন করে, যেমন ধরো বলছে বেগের পরিবর্তন হার, এর মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। যদি বলো তোমার বলের পরিবর্তনের হার, বলের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে তোমার মানে শেষ বল মাইনাস হচ্ছে আগের বল ডিভাইড বাই হচ্ছে সময়। এরকম ভাবে তোমাকে যদি ত্বরণের পরিবর্তনের হার বলে, তার মানে হচ্ছে শেষ ত্বরণ মাইনাস আগের ত্বরণ ডিভাইড বাই হচ্ছে টি। বুঝতে পারছো? গত ক্লাস আর আজকের ক্লাস সেম ঘটনা ঘটতেছে, আজকেও তোমার প্রচন্ড লেভেলে চলে আসছে। সো এবার তুমি যদি বৈশিষ্ট্যগুলো লিখতে চাও, তাহলে আসলে বৈশিষ্ট্য কি আসবে, ঠিক আগের মতো করে, বৈশিষ্ট্য এখানে আলাদা কোনো কিছু আসবে না। তাহলে এবার দেখো সম্পর্কটা যদি বলি, তোমাদের কিন্তু সম্পর্কটা আমি পড়িয়েছি অলরেডি, আমি সম্পর্কটা পড়িয়েছি, তারপরেও দেখো, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। তো আমরা জানতাম কি, আমরা রৈখিক বেগ কি জানি দেখো তো রৈখিক বেগ তুমি যেটা জানো, রৈখিক বেগ আমরা জানতাম কি, যে যদি তোমার সরণ দেখো, সরণ আর হলে রৈখিক সরণ, দেখো যে রৈখিক সরণ কি লিখতে পারি, রৈখিক সরণ আর হলে তোমার রৈখিক বেগ কত হবে, তাহলে এই ক্ষেত্রে তোমার রৈখিক বেগ যেটা হবে, তোমরা জানো যে রৈখিক বেগ v হচ্ছে dr বাই dt। এটা আমরা রৈখিক বেগের সমীকরণ অনুযায়ী জানি, তাই না, যে সাধারণত দেখা যায় কি সরণের প্রথম অন্তরজ, আমরা জানি হচ্ছে কি সরণের প্রথম অন্তরজ বেগ, প্রথম অন্তরজটা কি বেগ হয়, সরণের প্রথম অন্তরজ বেগ। আর তারপরে সরণের দ্বিতীয় অন্তরজ কি, দ্বিতীয় অন্তরজ হচ্ছে ত্বরণ, সরণের দ্বিতীয় অন্তরজ হচ্ছে কি ত্বরণ হবে। তাহলে আমরা কিন্তু এটা পাই, দ্বিতীয় অন্তরজ হচ্ছে কি ত্বরণ। আচ্ছা, যেহেতু সরণের এই যে এখানে আমরা লিখছি, এই জিনিসটা আমরা পাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি এবার দেখো। সো এইটাকে কিন্তু আমি এখন ডাবল ডিফারেনশিয়াল করতে পারি। তো ডাবল ডিফারেনশিয়াল করলে কেমন হবে, এখানে আমার কেমন হবে, আমি যেটা চাচ্ছি সেটা তোমার রৈখিক বেগের সাথে একটা কৌণিক বেগের একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেছি। তো সম্পর্ক স্থাপন করতে গেলে আমরা যেটা করতে পারি এখানে, তো আমরা তো এখানে পেয়েছিলাম যে ওমেগা সমান কি পেয়েছিলাম, থিটা বাই টি, তাই না, এটা পেয়েছিলাম, থিটা বাই টি পেয়েছিলাম। আচ্ছা, ওমেগা সমান থিটা বাই যদি টি পেয়ে থাকি, এইখানে তো তোমরা জানো, তাহলে সুতরাং দেখো, সুতরাং ত্বরণ মানে কি, তাহলে ত্বরণটা এখান থেকে যেটা আসবে সেটা তোমার ডিভি বাই, দেখো ত্বরণ হচ্ছে এ, আমরা জানি ত্বরণ হচ্ছে ডিভি বাই ডিটি, ত্বরণটা হচ্ছে কি ডিভি বাই ডিটি, এটা হচ্ছে কৌণিক রৈখিক ত্বরণ। আচ্ছা, এটা হচ্ছে তোমার রৈখিক ত্বরণ। আজকে আরো বেশি হয়ে গেছে, বুঝছো, আর মনে হয় খোলা রাখতে পারবো না, নেক্সট টাইম থেকে আমার মনে হয় জানলা সব বন্ধ করতে হবে। মানে কি, আজকে যদি তোমাদের এখানে আমি তোমাদের একটা সহজভাবে প্রমাণটা করাই দিই। ধরো যে আমার এইটাই, ধরো এইটা, আচ্ছা বৃত্তটা যদি একবার ঘুরে আসে, এখান থেকে ঠিক সম্পূর্ণটা ঘুরে আসলে একটা কি ঘটবে দেখো তো, সরণ ঘটবে, তাই না। তাহলে আমরা জানি দেখো রৈখিক সরণের যে একটা সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে যে রৈখিক বেগ মানে কি, রৈখিক বেগ মানে হচ্ছে তোমার দূরত্ব বাই, আমরা এটাকে এইভাবে দেখাচ্ছি যে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কি সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন দূরত্ব বলতে এখানে কি দেখো তো, এখানে দূরত্ব বলতে কি পরিধির সমান অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে পরিধির সমান অতিক্রান্ত, দেখো পরিধি, দূরত্ব বলতে কি এখানে পরিধি বোঝাচ্ছে, তো এটা পরিধি ডিভাইড বাই এখানে কি আছে দেখো তো সময়, এখানে কি আছে, এখানে তোমার সময় আছে। যদি পরিধি এখানে বোঝায়, এবার দেখো, সো এবার আমি এটাকে লিখতে পারি v ইকুয়াল, লিখতে পারি দেখো পরিধি বলতে 2 পাই r, ঠিক আছে, পরিধি বলতে কি বৃত্তের পরিধি বলতে কি বোঝাচ্ছে, এটা সম্পূর্ণ ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটা কি পর্যায়কাল, সেটা কি বলি আমরা পর্যায়কাল বলি। তো এইটা যদি তোমার পর্যায়কাল হয়, এবার একটু দেখো এটা গেল, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো তাহলে এইখান থেকে কোণটা ঠিক এইখানে ঘুরে ঠিক এইখানে আসতে কৌণিক বেগ তৈরি হবে কত, ওমেগা কৌণিক বেগ। তো যদি একবার ঘুরে আসে, তাহলে একবার ঘুরে আসলে আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, কি আসে জানি আমরা জানি হচ্ছে 2 পাই বাই টি জানি। আমি আবারও বলছি, একবার ঘুরে আসতে আমরা, তুমি কি জানো, এটা জানো তো তুমি, থিটা বাই টি জানো কি, ওমেগা সমান থিটা বাই টি। তো ওমেগা এখানে থিটা মানে কি, থিটা মানে হচ্ছে 2 পাই, মানে হচ্ছে কত ডিগ্রি, যদি এখান থেকে এ থেকে ঘুরে সম্পূর্ণ এইখানেই আসে, তার মানে কি 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এইটা গেল। আর টি বলতে কি এখানে পর্যায়কাল, টি বলতে এখানে পর্যায়কাল, টি বলতে কি বোঝাচ্ছে, পর্যায়কালকে বোঝাচ্ছে। আচ্ছা, ধরো যে এই পর্যায়কাল লিখলাম আমি, এবার এইটা যদি পর্যায়কাল হয় তাহলে কি লিখবো আমি এখানে 2 পাই ডিভাইড বাই হচ্ছে টি। এবার চিন্তা করো,
কি লেখা যায়। সুতরাং এটা হচ্ছে তোমার 2 নং, এটা হচ্ছে 2 নং। তাহলে 1 নং থেকে কি পাও, তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই দেখো তো 1 নং থেকে কি পাওয়া যায়। তাহলে 1 নং থেকে তুমি যেটা পাও সেটা হচ্ছে 1 নং থেকে যদি পাই v সমান আমরা জানি হচ্ছে 2 পাই, v সমান 2 পাই, এখানে লাগো v সমান কি পাচ্ছি আমরা 2 পাই বাই 2 পাই r ডিভাইড বাই হচ্ছে t। কিন্তু এখানে দেখো v সমান এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা মানে কি ওমেগা, এটা মানে হচ্ছে ওমেগা, তার মানে পাচ্ছি r। সুতরাং v ইকুয়ালটা পাচ্ছি আমি v সমান কি পাচ্ছি দেখো তো v ইকুয়াল পাচ্ছি 2 ওমেগা r। তাহলে এইটা হচ্ছে তোমার কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক। তো রৈখিক বেগ হচ্ছে v, ওমেগা হচ্ছে r। এখন এইটাকে তুমি চাইলে আবার অন্যভাবে লিখতে পারো। এখন আমি বলে দিই কৌণিক বেগ দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান দেখো, দেখো এখান থেকে ধরো এখানে গেল, একটা এখান থেকে যদি এখানে যায় একটা কণা এখানে কি আসবে না থিটা হবে, থিটা হবে। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে চিন্তা করে দেখো কণাটা এইখান থেকে এখানে গেল, তাহলে এটা হচ্ছে কি ওমেগা, এটা তোমার ওমেগা। এটা যদি ওমেগা হয় ব্যাসার্ধ কি এটা না, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। একটু ভালো করে যদি চিন্তা করো এটাকে যদি আমি এইখানে ধরি আরো কাছাকাছি ধরি, আমি যদি এটাকে এইভাবে কাছাকাছি ধরি তার মানে এটা কি 90 ডিগ্রি হবে। এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করা যায়, এভাবে একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শক অঙ্কন করলে দেখা যাবে কি তোমার যে এই দিকে তোমার কি আছে ব্যাসার্ধ আছে। আচ্ছা তুমি এইভাবে না, শুধুমাত্র তুমি যদি চাও যে একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তু কণার যে কৌণিক বেগ ওমেগা আছে, ব্যাসার্ধ ভেক্টর কি আছে এইভাবে। সাধারণত কৌণিক বেগ আর ব্যাসার্ধ থাকে হচ্ছে এরকম ভাবে, মানে হচ্ছে কৌণিক বেগ ব্যাসার্ধ তো কেন্দ্র থেকে বাইরের দিকে, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে, আর কৌণিক বেগের ডিরেকশনটা হচ্ছে ব্যাসার্ধের সাথে অবিলম্ব পাবে, কৌণিক বেগটা হচ্ছে অবিলম্ব পাবে। তাহলে এই জন্য তুমি ভেক্টর অধ্যায় তোমাদের যেভাবে পড়াইছি এটা তুমি কিন্তু এই যে সামনে এটা লিখতে পারো কত, এখানে কিন্তু লিখতে পারো ওমেগা ইনটু হচ্ছে r sin থিটা, লিখতে পারো ওমেগা ইনটু হচ্ছে r sin থিটা, যেখানে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে কি 90 ডিগ্রি। এই থিটার মানটা এখানে 90 ডিগ্রি হলেই, থিটার মান যদি এখন 90 ডিগ্রি হয় এই 90 ডিগ্রির জন্য তুমি লিখতে পারো ওমেগা ইনটু r sin থিটা, ওমেগা ইনটু r sin থিটা। তার মানে v সমান এটা বা v সমানই হচ্ছে কি এটা। তো তুমি দুইটাই ব্যবহার করতে পারবা। এই গেল আমাদের কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এরপরে আসো, তো এই সম্পর্কটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার আমাদের আছে রৈখিক, এবার হচ্ছে কৌণিক বেগ এবং দেখো। আচ্ছা তাহলে এটা কি পাচ্ছি আমরা, তো v সমান কি পাচ্ছি, v সমান হচ্ছে ওমেগা r লেখা যায়। এই যে যেহেতু এখানে আছে এই যে দেখো ওমেগা r sin থিটা, এটা ক্রস দিতে হয় না, ওমেগা r sin থিটা। আমি আবার বলছি এইটা তোমার কেন এরকম হয়েছে, কারণ হচ্ছে যখন থিটার মান 90 ডিগ্রি তখন sin থিটার মান কত হয়ে যায় 0 ডিগ্রি হয়ে যায়। sin থিটার মান কত আসে দেখো তো, তো আমি যদি এখানে লিখি sin 90 ডিগ্রি তখন কিন্তু হয়ে যাচ্ছে 1। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই যে ওমেগা r কিভাবে আসছে যে এইখানে জাস্ট হচ্ছে এখানে মান দেখতে পাচ্ছ তুমি একটা ওমেগা r, এটা কিন্তু বেগ তো আমরা জানি একটা ভেক্টর আসে, তো বেগের এটা মান প্রকাশ করছে। তো এটাকে তুমি যদি ভেক্টর রূপে লিখতে চাও ফাইনালি তাহলে তুমি কিন্তু লিখতে পারো এরকম ভাবে, ভেক্টর রূপে লিখতে চাইলে v সমান হচ্ছে ওমেগা ক্রস r, মানে হচ্ছে ক্রস গুণফল আকারে লেখা যায়। এবার তুমি যদি ক্রস গুণফল আকারে লিখো, এখন আমি সম্পর্ক কোনটা দেখাতে চাচ্ছি যে কৌণিক বেগের সাথে কৌণিক এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কেমন আছে। তো এটা যদি দেখাতে চাই তাহলে তুমি এটাকে জাস্ট ডিফারেনশিয়াল করে ফেলো। তাহলে আমরা এটা সময়ের সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল করি তার মানে কি dv বাই dt, তো এটা সমান কি আসবে d বাই dt ইনটু কি আসবে ওমেগা ক্রস r লিখতে পারো। আচ্ছা যদি এটা লিখতে পারো আমি নিচে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি বলেছিলাম কি বেগের অন্তরজ হচ্ছে কি ত্বরণ, তো রৈখিক বেগের অন্তরজ দেখো, রৈখিক বেগের অন্তরজ হবে কি রৈখিক ত্বরণ, এটাকে আমরা প্রকাশ করে হচ্ছে এ দিয়ে। এটাই কিন্তু কিছুক্ষণ আগে লিখছিলাম যে এ সমান হচ্ছে dv বাই dt, এ সমান হচ্ছে কি dv বাই dt। আচ্ছা তো এইটা আমি লিখলাম। এখন এইটাকে তুমি কি করবা, তোমাদের কিন্তু একটা সূত্র শিখিয়েছিলাম যে dy এরকম xy ছিল, এরকম একটা xy এরকম একটা সূত্র ছিল। এটাকে যদি তুমি লিখতে চাও বা এটাকে যদি লিখো যে dx বাই d এটাতে, তাহলে লিখতে পারো কি x ইনটু হচ্ছে dy বাই dx, dy বাই dx প্লাস হচ্ছে লিখতে পারো y ইনটু হচ্ছে dx বাই dx, এরকম ভাবে কিন্তু লেখা যায়। মানে হচ্ছে আমরা যে অন্তরজের যে গুণফল নির্ণয়ের সূত্রটা ছিল, গুণের নিয়মটা ছিল, এটা কিন্তু এইভাবে লেখা যায়। সো তুমি কিন্তু চাইলে এটাও লিখতে পারো। তো এটা কিভাবে লিখতে পারো দেখো তো ওমেগা dr, এখানে অবশ্যই ক্রস আছে একটা। আচ্ছা এটা কিভাবে লিখো ওমেগা dr বাই dt, ক্রস আছে তাই না। আচ্ছা প্লাস, এটা তো আমার এখানে ক্রস আছে একটা। আচ্ছা প্লাস কি লিখতে পারি দেখো তো প্লাস লিখতে পারো। এবার তুমি যদি rটাকে রেখে দাও, rটাকে সামনে রেখে লিখতে পারো d, দেখো d ওমেগা বাই হচ্ছে dt, d ওমেগা বাই dt। তো এইভাবে তুমি যখন লিখতে যাবা দেখো এখানে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে কি হয় স্মরণের পরিবর্তন হয়।
আর এই যে যখন বৃত্তাকার পথে একটা বস্তু ঘূর্ণায়মানশীল থাকে তখন কিন্তু তার কৌণিক বেগটা সমবেগে ঘুরে, তখন এটা কি হয়ে যায় সমবেগ থাকে। কৌণিক মানে হচ্ছে সমকৌণিক বেগে ঘুরে। যখন তোমার এটা সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, আমি আবার বলছি, যখন এটা সমকৌণিক বেগে ঘুরতে থাকবে তখন কিন্তু আমরা এটা লিখতে পারি কিভাবে দেখো, তাহলে এইখানে পাচ্ছ ওমেগা ইনটু আর, তাহলে এটা কি পাচ্ছ ভি, এটা কি হয়ে যাচ্ছে দেখো তো ডিআর বাই, এখানে কি পাচ্ছি আমি ডিআর বাই ডিটি। আচ্ছা কিন্তু এইটা কি পাচ্ছ দেখো ডিআর বাই ডিটি। আচ্ছা তাহলে এইখানে তো এটা থাকছে, আচ্ছা এইখানে ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয়, সরি দেখো ওমেগা এখানে পাচ্ছি, কিন্তু ডিআর বাই ডিটি যদি আমি লিখতে চাই আর এখানে যদি লিখি আর ক্রস হচ্ছে দেখো আলফা লিখতে পারি, আর ক্রস আলফা কেন বলি, আচ্ছা এটা সমকৌণিক বেগ না, এটা সমকৌণিক বেগে ঘোরাচ্ছি না, কারণ সমকৌণিক বেগে যদি ঘোরাতে চাই তাহলে কিন্তু আমার এটার ডিফারেন্সিয়াল ধ্রুবক, তো যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে মান হয়ে যায় কত শূন্য হয়ে যায়, তো এটাকে আমি সমকৌণিক বেগে রাখি নাই, মানে সময়ের সাথে এটা পরিবর্তনশীল। তো সময়ের সাথে যদি পরিবর্তনশীল হয়, ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ তো কখনো পরিবর্তন হয় না তাই না, বৃত্তের ব্যাসার্ধ আমার এই দিক দিয়েও যা হবে এইখানেও হবে, এইখানেও তাই হবে, এইখানেও তাই হবে, অর্থাৎ এই সেন্টার থেকে যে কোনো একদিকে যেদিকেই তুমি দূরত্ব পরিমাপ করতে যাও তার পরিধির উপরে ব্যাসার্ধ কিন্তু সর্বদাই ধ্রুব থাকবে। ব্যাসার্ধ যেহেতু ধ্রুব থাকে তার মানে কি যে কোনো ধ্রুবকের অন্তরজ হচ্ছে শূন্য, তার মানে আমার ওমেগা ডট এত প্লাস হচ্ছে এখানে পাচ্ছ আর ক্রস আলফা। তো কেন এটা নিয়েছি, কারণ আমরা জানি হচ্ছে যে কৌণিক বেগের অন্তরজ হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক বেগের অন্তরজ হচ্ছে কৌণিক ত্বরণ, তার মানে আমার এই টোটালটা জিরো হয়ে যাচ্ছে, সো এর সমান আসছে আর ক্রস আলফা, আর ক্রস আলফা। তো এই দুইটা হচ্ছে আমি ভেক্টর রূপে যদি লিখতে চাই এই হচ্ছে আমার, এই হচ্ছে সম্পর্কটা। তাহলে আমাদের সম্পর্কটা কি ছিল, কি চাচ্ছিলাম যে কৌণিক বেগ এবং কৌণিক এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি ছিল, এই হচ্ছে রৈখিক ত্বরণ, এই হচ্ছে আমার কৌণিক ত্বরণ, আর এই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর সম্পর্কটা হচ্ছে আমাদের এইটা। তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো আর, আর এখানে দেখো যদি লিখতে চাও আলফা আর সাইন থিটা, আলফা আর সাইন থিটা, এই আলফা আর সাইন থিটাকে তুমি চাইলে লিখতে পারো হচ্ছে সরাসরি আলফা আর লিখতে পারো। এখন কেন আলফা আর লিখবে সেটা একটু বলে দিচ্ছি, কারণটা হচ্ছে তোমার যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে এই বস্তুটার কৌণিক ত্বরণ, কৌণিক বেগ এই প্রত্যেকটাই কিন্তু ব্যাসার্ধের সাথে অবিলম্বভাবে ক্রিয়া করে। আমি আবারও বলছি, এইখানে তোমার থিটার মানটা এগেইন 90 ডিগ্রি হবে, থিটার মান কি হয়ে যাবে এগেইন 90 ডিগ্রি হবে, যেহেতু থিটার মানটা 90 ডিগ্রি হবে তার মানে কি সাইন থিটা মানে কত লিখতে পারো 1, আর সাইন থিটা 1 মানে কি ওমেগা আর। এখন বলতে পারো যারা ভেক্টর অধ্যায় করে আসলে তাদের কাছে মনে হতে পারে যে সাইন থিটা কোথায় থেকে আসলো, সাইন থিটা হচ্ছে যখন কোনো একটা ভেক্টর আছে দুইটা ভেক্টর গুণফলের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সাইন, আর যদি ডট থাকে তাহলে আসে কজ। আজকে প্রচন্ড